শুনছিলাম এই যুগপৎ আন্দোলনে প্রথমে আসলে সেই 8টি দল নিয়ে এরপরে ফাটল ঘটলো এবং ঘোষণা আসার আগেই আসলে সেই ফাটল ঘটার কথা আমরা শুনতে পেলাম। এবং আপাতত জানতে পারছি যে মাঠে আসলে 5টি দল নামছে। সেই 8টি দলের মধ্যে আপনাদের দলটাও ছিল। যে যুগপৎ আন্দোলনের কথা আসলে বলা হচ্ছে, যেটি হঠাৎ করে কেন এই যুগপৎ আন্দোলন, এই আন্দোলনে আসলে কোনো অর্জন আছে বলে কি মনে করেন, নাকি আসলে নানানভাবে রাজনৈতিক যে নাটকীয় মোড় বদল ঘটছে এটিও সেই নাটকীয় মোড় বদলেরই একটি অংশ? ধন্যবাদ। প্রত্যেক দলের তো নিজস্ব রাজনীতি আছে। একটা বিষয় হচ্ছে যে গত বছর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত সকল দলের রাজনীতি ছিল আওয়ামী লীগ সাপেক্ষে, শেখ হাসিনা সাপেক্ষে। তো এখন যেহেতু সবাই কালেকটিভলি একটা পারপাসে আন্দোলন করেছে, এই আন্দোলন করবার মধ্য দিয়ে একটা সম্পর্ক যেমন হয়েছিল, আবার নিজেদের ভিতরে নিজেদেরকে চেনা জানার সম্পর্কটা কিন্তু হয় নাই। কারণ পুরো সম্পর্কটা গড়ে উঠেছিল শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সাপেক্ষে। কিন্তু সব দলের নিজস্ব রাজনীতি আছে এবং এটা গণতন্ত্রের ফ্রেমের বাইরে না। আজকে যে রাজনৈতিক দলগুলো তাদের 4 দফা 5 দফার দাবি দেওয়া দিচ্ছে, এটা দেওয়া অ্যাবসলিউটলি ফাইন। আমাদের জায়গা থেকে জায়গা হচ্ছে কিছু বটম লাইন আমরা ঠিক করেছি দলের পক্ষ থেকে। সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের ব্যাপারে যে পজিশন, এটা শুরু থেকে আমরা সমর্থন করেছি এবং আপনার সাথে আমরা শুরু থেকে বলেছি প্রফেসর ইউনূস যখন যেদিন সবার সাথে কথা বলে দিন তারিখ দেবেন, আমরা সেটার উপরে আস্থাশীল। অতএব সেই ব্যাপারে আমাদের ব্লাড প্রেশার কখনো হাই ছিল না। অনেক দলের ছিল, 250-300-তে শুট আপ করেছে আর কি। তো সেই জায়গাতে আপনার এখন যে রাজনৈতিক দলগুলো এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলছে, ইস্যুগুলো কিন্তু কোনোটা নতুন না। পিয়ার নিয়ে, উচ্চকক্ষ নিয়ে, ভোটের পিয়ার না সিটের পিয়ার, এগুলো নিয়ে কিন্তু আমরা গত 1 বছরের উপর ধরে সব দল যার যার জায়গা থেকে কথা বলছি। জাতীয় পার্টি ইস্যুতে আমাদের পজিশন কি হবে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কয়েক মাস থেকে কিন্তু আলোচনা হচ্ছে, যে একটা হচ্ছে কোন কোন বিষয়ে আমরা একমত হচ্ছি আর এটা বাস্তবায়ন কিভাবে হবে। আপনি যদি খুব ক্লোজলি প্রত্যেকটা ইস্যুর ভিতরে যান, দূরত্ব আসলে খুব বেশি না। কমিশনে একটা বিষয় অনেকগুলো দল আলোচনার দাবি করেছিল, তার ভিতরে একটা হচ্ছে যে আপনার পিয়ার, নিম্নকক্ষ উচ্চকক্ষ সব জায়গাতে ভোটের পিয়ার এজেন্ডাভুক্ত আলোচনা করা যায় কিনা। কমিশন সময়ের কথা বলছে, এই কারণে তারা বলতেছে আমরা পারবো না, কুলায় উঠতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা খুব ওয়াইজ ডিসিশন হয় নাই। একটা জিনিস যদি আপনি ঘরের ভিতরে আলোচনা করে রেজলিউশন আসতে পারতেন, তাহলে আজকের আন্দোলনের এই বিষয়গুলো প্রয়োজন হতো না। জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপির সাথে অন্যান্য দলগুলোর কিছু দ্বিমত আছে, কিন্তু দ্বিমতের জায়গাগুলো মৌলিক না এমন জায়গাতে যে এটা কোনোভাবেই সমাধানযোগ্য না। এবং পরশুদিনও যে আমরা রাজনৈতিক দলগুলো একসাথে বসেছিলাম, সেখানে কিন্তু এই প্রসেসগুলো আলোচনা হয়েছে অনেকটা, যে অনেকগুলো ফ্রেম আলোচনা হয়েছে এবং সবাইকে আন্তরিক মনে হয়েছে। কিন্তু আসলে বিএনপি ঠিক যে জায়গাগুলোতে বিরোধিতা করছে, যুগপৎ আন্দোলনে আসলে যারা নামার কথা বলছেন, যে 5টি রাজনৈতিক দল, তারা কি আসলে মূল লক্ষ্যটা কি শুধু সেই তারা বিএনপি আসলে যে জায়গাগুলোতে বিরোধিতা করছে সেই দাবিগুলোকেই সামনে নিয়ে এসে এক ধরনের আন্দোলনের সৃষ্টি করা? এটাই তো পলিটিক্স। মানে আমরা বাকিরা তো বিএনপি রাজনীতি করি না। তো বিএনপি দল আকারে সে তার রাজনীতি করে, আর একটা দল তার রাজনীতি করবে না, সে ভোটারের কাছে কি নিয়ে যাবে, অন্য দলের সাথে তার ফারাকের জায়গা কোথায়, এটার যৌক্তিকতা কি, এটার জাস্টিফিকেশনটা কিন্তু সেই ভোটারের কাছে ম্যান্ডেট চাইবে। তো সেগুলো নিয়ে তো কথা বলার ভিতরে কোনো সমস্যা নাই। ইস্যু হচ্ছে আমরা এটাকে সিচুয়েশনটা যেন এমন ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, অথবা আমরা রাজনৈতিক দলগুলো ইররেসপন্সিবল কোনো আচরণ না করি যেটা দিন শেষে ফ্যাসিবাদকে ফিরায় নিয়ে আসে, জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি করে। এই জায়গাটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। জুলবাড়ি হেলাল যুক্ত হচ্ছেন আমাদের সাথে, আপনার কাছে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে যে প্রশ্ন করতে চাই, আসলে এই যে আসলে প্রতিপক্ষ কিংবা জামায়াতে ইসলামী আসলে যে যুগপৎ আন্দোলন করবার কথা বলছে যে 5টি রাজনৈতিক দলের সাথে, তাদের আসলে এবারকার যুগপৎ শক্তি প্রতিপক্ষটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিএনপি? আমি প্রথমে বলতে চাই তাদের প্রতিপক্ষ এখন বাংলাদেশ, আর পক্ষ হলো ক্ষমতাচ্যুত আওয়ামী শক্তি, 2024 সালের পরাজিত শক্তি। এরা এখন পক্ষ হয়ে গেছে ওদের। এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনটা করবে, কিসের আন্দোলন? যে সরকারকে আমরা সবাই রক্ত দিয়ে বসালাম যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, এখন সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন, যে আন্দোলনের কথা কলকাতা থেকে হাসিনা বলেছে। 4000 কোটি টাকা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। এখন জামাতে ইসলাম কতটা ভাগ পেয়েছে জানি না, যেহেতু হয়তো সামনে প্রকাশিত হবে। যেহেতু হাসিনাও বলেছে যে এই সরকারের অধীনে যাতে নির্বাচন না হয়, জামাতে ইসলাম এখন আপনার অন্য শক্তিকে আপনার বিভ্রান্ত করে তারা একটা আন্দোলন করবে কি, জুলাই সনদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, জুলাই সনদের বাস্তবায়ন,
এবং পিআর পদ্ধতির জন্য। তো এখন আপনি দেখেন যে তিনটাই একটা ইরেশনাল ইললজিক। ইললজিক এই জন্য বলছি যে এটা এই মুহূর্তে প্র্যাগমেটিক না, এই আলোচনা আমরা বহু করেছি। তারপরেও তারা এই যে আপনার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। এখন আমার বক্তব্য, জামাত ইসলাম যেভাবে কেমোফ্লেজ করে বিভিন্ন রাজনীতি করছে এবং তাদের সাথে যারা যুক্ত হয়েছে, আর অনেকে এখনো যুক্ত হয়নি, কিন্তু টেলিভিশন পত্রপত্রিকায় জামাতের পক্ষে বয়ান দিয়ে চলছে ঠিকই, জামাতের পক্ষে মানে প্রকারান্তরে হাসিনার পক্ষে বয়ান দিয়ে চলছে ঠিকই। কেমোফ্লেজ রাজনীতির এক অনন্য উদাহরণ এই জামাত ইসলাম আপনার শুরু করেছে। ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার, ধর্মের রাজনৈতিক ব্যবহার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ রাজনীতিতে ধর্মের ব্যবহার পৃথিবীর সব দেশে আছে, কিন্তু রাজনৈতিক যে অপব্যবহার শুরু করেছে জামাতে ইসলাম। আমি ডাকসু এবং চাকসু নির্বাচনে একটা টেলিভিশনে জামাত ইসলামের এক নেতাকে বলেছিলাম যে আপনাদের প্যানেলে যে 3 জন নারী আপনার দাঁড়িয়েছে তারা কিন্তু হেজাব দেয়নি। জামাতে ইসলাম এ ব্যাপারে কি বলে, যেহেতু হেজাব ইসলামে ম্যান্ডেটরি, আপনি জামাতে ইসলামে নাম দিচ্ছেন অথচ হেজাবকে ম্যান্ডেটরি বলছেন না। আমি এই কথাও বলছি, যদি হতো বাংলাদেশ ছাত্র শিবির তাহলে আপনি হেজাব করেন কি না করেন এ ব্যাপারে আমার কোনো বক্তব্য হলো না। যখন ইসলামকে ব্যবহার করছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে, ইসলামের অপব্যবহার করছেন, সেজন্য বলছি জামাত কেমোফ্লেজ রাজনীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। কিন্তু আজিজুল ভাই হিলাল, বাংলাদেশের যুগপৎ আন্দোলনের ইতিহাস তো বেশ সমৃদ্ধ। এই যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য কি? এই যুগপৎ আন্দোলনের উদ্দেশ্যটা কি? আপনার টু এস্টাবলিশ ডেমোক্রেসি। আমাদের 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিটটা ছিল কি, যে টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি। সেই ডেমোক্রেসি এস্টাবলিশড পথে অন্তরায় হয়ে আপনি বলছেন যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন। হাসিনাও একই কথা বলেছে, যে একটি তত্ত্বাবধায়ক সরকারের কথা। আপনি বুঝুন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনারা ফেলতে চান, তাহলে নতুন যে তত্ত্বাবধায়ক সরকারের কথা আপনারা বলছেন, মানে বাংলাদেশকে কি ভয়াবহ পরিস্থিতির দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। আপনারা একটা নতুন একটি সরকার প্রতিষ্ঠা করা, এটা কি আপনার কোনো সোজা কথা? এবং এটা কি প্র্যাগমেটিক? এখন এই আন্দোলন থেকে আসলে একটা ভয়াবহ পরিস্থিতি হবে, সেটা কি বিএনপি মনে করছে? ভয়াবহ পরিস্থিতি জনগণ অবশ্যই এটাকে প্রত্যাখ্যান করবে। কারণ কি, জনগণ রক্ত দিয়েছে, 24-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে ডেমোক্রেসি এস্টাবলিশ করার জন্য। আর আজকে যারা ডেমোক্রেসির বিরুদ্ধচারণ করছেন তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। একটু আপনার কাছে আসি, এই যে আসলে বারবার বলা হচ্ছে এই সরকার, মানে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে 4-5 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে চাইছে, সেটি তো তারা বারবার বলছে। তাদের বিরুদ্ধে আন্দোলনে নামার অবকাশ আসলে কতখানি থাকে? তাদের বিরুদ্ধে আন্দোলনে নামছে বলে আমি মনে করছি না, দাবি দেওয়ার জন্য নামতেছে। যেমন ধরেন, টিচাররা আজকে আন্দোলন করছে না, তারা সরকারিকরণ চায়, এমপিভুক্ত টিচাররা। গতকালকে দেখলাম ইবতিদায়ী মাদ্রাসাগুলো স্বীকৃতি চায়, নিবন্ধন চায়। মানে দাবি দেওয়া করাটা মানে হচ্ছে সরকার বিরোধী আন্দোলন না। কেউ কি সরকারের পদত্যাগ চেয়েছে? আজকে যে 3টা দল আপনার প্রেস ব্রিফিং করেছে, কেউ কি সরকারের পদত্যাগ তো চায় নাই। তাদের কোনো দাবি সরকারের বিরুদ্ধে না, সরকারের কাছেই তো রাজনৈতিক দল দাবিগুলো করবে, এটার ভিতরে কোনো সমস্যা নাই তো। হেলাল ভাইয়ের সাথে জামাত নেতাদের রাজনীতির পার্থক্য তো এখানেই। ওনারা যেটা চায় ওনারা সেটা চায় না, এটা তো সব দলের রাজনীতি। বয় ভাই যেটা চায় আমি সেটা চাই না, এটা তো আমার রাজনীতি। এখন এই রাজনীতির জায়গাটি তো গণতন্ত্রের ফ্রেমের মধ্যে করতে হবে। আমরা যেটা চাই, যেমন আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি, যদি বাস্তবায়নের পদ্ধতি ব্যাপারে আমরা জাস্টিফায়েবল, যৌক্তিক জায়গাতে আসতে না পারি, এবি পার্টি হয়তো জুলাই সনদ সিগনেচার করবে না। কিন্তু তারা নির্বাচন বানচাল করা, ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব না, বয়কট করব, সেদিকেও আমরা যাব না। নির্বাচনে আমরা যাব। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার